নমস্কার, আরসিটিভি সংবাদের বিশেষ অনুষ্ঠান খাস কথাতে আপনাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি মাননীয় নিমাই কবিরাজ মহাশয়। নিমাইদা, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে আসার জন্য। নমস্কার। সবার আগে দীপাবলির শুভেচ্ছা, এই মুহূর্তে বিজয়ের শুভেচ্ছাও জানানো যেতে পারে সবাইকে। আপনাকেও জানাচ্ছি আমার তরফ থেকে শুভ বিজয়ার শুভেচ্ছা, তৎসহ আরসিটিভির যে খাস কথা তার সমস্ত দর্শককে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা, প্রণাম। ধন্যবাদ দাদা। প্রথমে আমরা একটু আলোচনাটা যেটা শুরু করব সেটা ব্যক্তিগত নিমাই কবিরাজকে নিয়ে। যদি আপনি এই মুহূর্ত থেকে একটু টাইম মেশিনে করে আপনার শৈশব অবস্থায় যদি আপনি ফিরে যান, সেখানে কিভাবে আপনি পরিবেশ সেটা ছিল, যেখানে আপনি বেড়ে উঠেছেন, যেখানে আপনি পড়াশোনা করেছেন, তার পরিবেশ কেমন ছিল, বাড়ির পরিবেশ আপনার কেমন ছিল, সেটা আমরা একটু জানতে চাইছি আপনার কাছ থেকে। দেখুন, আমার দক্ষিণ দিনাজপুরের গ্রামে বাড়ি ছিল। মানে তখন অবিভক্ত পশ্চিম দিনাজপুর। অবিভক্ত পশ্চিম দিনাজপুর। সেই অবিভক্ত পশ্চিম দিনাজপুরের বাসিন্দা, গ্রামের নাম চন্দ্রাইল। সেখানেই আমার ছোটবেলায় মানুষ হয়েছি এবং শৈশবকাল দারিদ্রতার মধ্যে হলেও খুব সুখে কেটেছে, খুব ভালো কেটেছে। আচ্ছা। এবং যখন আপনি এখান থেকে স্কুলিং করলেন, পরিবারের যারা ছিলেন তাদের কিছু স্মৃতি এই মুহূর্তে মনে পড়ছে? মানে আপনাদের কি একান্নবর্তী পরিবার ছিল নাকি আপনারা? হ্যাঁ, একান্নবর্তী পরিবার ছিল আমাদের পরিবারে। বেশ 8জন 9জন 10জন পরিবারের ছিল। বাবা মা ঠাম্মা থেকে শুরু করে ভাই বোন আমরা সকলে মিলে 8-10 জনের পরিবার ছিলাম, একান্নবর্তী পরিবার। এবং মোটামুটি স্বচ্ছ না হলেও চলতো, ভালোই চলতো সেই সময়। তা আপনি আজকে এই রাজনীতির একটা বৃহত্তর পরিসরে নিজেকে নিয়ে এসছেন। আমি যদি বলি, কিভাবে আপনি রাজনীতির প্রতি আকৃষ্ট হলেন? এটার কোনো অতীত ইতিহাস কি রয়েছে? অতীত ইতিহাস বলতে, আমার রাজনীতির পূর্বে আমি একটা ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়েছিলাম। অবিভক্ত পশ্চিমবাংলায়, পশ্চিমবঙ্গ থেকে, পশ্চিম দিনাজপুর থেকে কর্মসূত্রে আমি এই উত্তর দিনাজপুর, মানে তখন আমি রায়গঞ্জে এসেছিলাম। আচ্ছা। স্প্রিং মিলের চাকরি সুবাদে 1985 সালে আমি রায়গঞ্জে চলে আসি। আচ্ছা। এবং সেখানে এসে, ওখানে হরিণ্যবাটিতে যেমন আমরা শাখার সঙ্গে যুক্ত ছিলাম, এখানে এসে এখানে কর্মসংস্থানে যুক্ত হওয়ার পর বগুড়ামে যে আমাদের শাখা ছিল সেই শাখার সঙ্গে যুক্ত হয়ে শাখার স্বয়ংসেবকের যতটুকু যা করণীয় সেটা আমি করার সুযোগ পেয়েছি। এবং যেহেতু স্পিনিং মিলে চাকরি, খুব হার্ড ওয়ার্ক, স্বাভাবিক কারণে সঙ্গে খুব একটা সময় দেওয়া সম্ভব হয় নাই। কিন্তু সঙ্গের আদর্শ দর্শন আমার খুব মনে লেগেছিল, খুব ভালোবাসতাম আমি। কারণ সেখানে সঙ্গ মানে একটা চরিত্র গঠনের জায়গা, ধরতে পারেন চরিত্র গঠনের কারখানা। আমি তখন ভেবে নিয়েছিলাম এই সংস্কারের সঙ্গে যদি আমি যুক্ত হতে পারি তাহলে আমার সব দিক দিয়ে ভালো হবে। ঠিক। এবং আমি সেটা পেয়েছি, আমার খুব ভালো, এখন আমি ভালো লাগে। মানে আমি আপনার কাছে আর একটা বিষয় জানতে চাইবো, এই যে আপনি সংঘে ছিলেন, সংঘের নিজস্ব একটা রীতিনীতি রয়েছে, একটা নিয়মানুবর্তিতা রয়েছে, এটা এখন মানে যেটা আপনি শিখে এসছেন সেটা এখনকার রাজনৈতিক জীবনে কতটা সাহায্য করে? মানে কি কি সেখানে শেখানো হয় আপনাদের? দেখুন, আমাদের ওখানে যে শেখানো হয় ন্যায়, নিষ্ঠা, দেশপ্রেম, আত্মবলিদান, দেশাত্মবোধ, রাষ্ট্রভাবনা, এই বিষয়গুলোই আমরা শিখে আসছি। এবং সেটা আমার রাজনৈতিক জীবনে খুব ভালো কাজে লাগছে। কারণ রাজনীতিতে যেমন নিষ্ঠাবান কার্যকর্তা, সততার প্রতি সৎভাবে কাজ করা, মানুষের সঙ্গে সম্পর্ক ভালো করা এবং মানুষের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলা, রাষ্ট্রভাবনা মানুষকে অভিভূত করা, এই বিষয়গুলো আমি ওখান থেকে শিখে এসেছি এবং সেটা রাজনীতির ক্ষেত্রে আমি সেটাকে কাজে লাগাতে পারছি। আপনি যে রাজনীতিতে আসলেন, এখন বর্তমানে আপনি জেলা সভাপতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ, বিশেষ করে 2026-এ একটা নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। মানে আপনি কাকে দেখে, মানে প্রত্যেকের রাজনীতি জীবনে আসার কাউকে একটা আদর্শ থাকে, কারোর দ্বারা অনুপ্রাণিত হন, এইরকম কোনো ব্যক্তি ছিল যাকে দেখে বা যার সাহচর্যে আপনি রাজনীতিতে এলেন? দেখুন, আমি ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে, যখন আমি ট্রেড ইউনিয়ন করতাম, সেই ট্রেড ইউনিয়নটা আমাদের রাষ্ট্রভাবনা ট্রেড ইউনিয়ন, ভারতীয় মজদুর সংঘ, বিএমএস যেটাকে বলা হয়, সেই বিএমএস এর ট্রেড ইউনিয়নের সঙ্গে দীর্ঘদিন যাবৎ যুক্ত ছিলাম। আমার চাকরির জীবনটা টোটালটাই আমি সেখানে যুক্ত ছিলাম।
এই চাকরি করা অবস্থায় সেই সময় আমরা যখন দেখলাম, বগুড়ামে যখন আমি বসবাস করতাম, তখন ভারতীয় মজদুর সংঘের, ভারতীয় জনতা পার্টির বিভিন্ন বৈঠকগুলো হতো সেই সময়। যদিও সেই সময় ভারতীয় জনতা পার্টির প্রতীককে চেনানো একটা বড় কাজ ছিল। 1985-86 সালে সিপিএম এর রমরমা বাজার মার্কেট, সেই সময় আমরা দেখতাম বগুড়ামের মতো জায়গায়, বগুড়াম প্রাইমারি স্কুলে ভারতীয় জনতা পার্টির কিছুগুলো বৈঠক হতো। সেই বৈঠকগুলো আমি শুনতাম, এবং সেই সময় যেসব ভারতীয় জনতা পার্টির আদর্শবান কার্যকর্তা ছিল তাদের কথাগুলো শুনেও আমি অনুপ্রীত হয়ে আমার যেন মনে হয়েছিল বৃহৎ ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে রাজনীতিতে যাওয়া প্রয়োজন। এরকম একটা বার্তা আমি সেই সময় আমার সেখানকার যে কার্যকর্তা যারা ছিল সেই সময়, যেমন জেলার নেতৃত্ব সেই সময় ছিল কৃষ্ণদাস চৌধুরী, খুব প্রতিভাবান নেতা ছিলেন। গোপেশ সরকার একদম রায়গঞ্জ কলেজের অধ্যাপক, ভোটেও দাঁড়িয়েছিলেন। মাননীয় সুনীল সরকার মহাশয় আর এক অধ্যাপক, মাননীয় আমাদের আর একজন উৎপল সরকার মহাশয়। এই মানুষগুলোকে যখন দেখতাম না, তখন মনের ভিতর সত্যি মনে হতো একটা দেশপ্রেমের ভাবনা নিয়ে, রাষ্ট্র গঠনের ভাবনা নিয়ে এই মানুষগুলো যে কাজ করে চলেছে, আমিও যদি সুযোগ পেতাম তো এই কাজের সঙ্গে আমি যুক্ত হতাম। এর স্বপ্ন আমার ছিল। এবার যেহেতু আমি নন পলিটিক্যাল ট্রিটমেন্ট ভারতীয় মজদুর সংঘ করছি, এখানে কাজ করা যায় না, তো ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে তখন আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি কিছু কার্যকর্তা প্রয়োজন, আপনি যদি যেতে ইচ্ছুক হন তাহলে আপনাকে কাজে লাগানো যেতে পারে। তো সেই সময় আমি ভারতীয় জনতা পার্টির প্রথম অঞ্চল, যে আমাদের 13 নং কমলাবাড়ি অঞ্চল, সেই সময় অঞ্চল বিভক্ত হয়নি, 13 নম্বর 14 নম্বর কিন্তু পরে হয়েছে, সেই সময় 13 নং কমলাবাড়ি অঞ্চল ছিল, সেই অঞ্চলের অঞ্চল প্রমুখ বা অঞ্চল প্রেসিডেন্ট সেই রকম একটা পদে প্রথম অবস্থায় আমি নিযুক্ত হয়েছিলাম। সালটা স্পেসিফিক আমার মনে নেই। এবার অঞ্চল প্রেসিডেন্টের কাজ করার সুবাদে সেই সময় আমার গ্রহণযোগ্যতা গোটা অঞ্চল কার্যকর্তার মধ্যে একটা ভালো সাড়া পড়েছিল। এমতো অবস্থায় যখন আমি ভালো কাজ করছি, ভালো কাজ করার ক্ষেত্রে রাজ্য আমাদের জেলার নেতৃত্ব যারা ছিলেন তাদের নজরে আসে বিষয়টা। তখন তারা তিনারা যারা ছিলেন তারা তখন প্রস্তাব দিয়েছিলেন যে আস্তে আস্তে যদি রাজনীতি উপরে উঠানো যায়। পরবর্তীতে মন্ডল সভাপতি আমি সুযোগ পেয়েছিলাম, অঞ্চল সভাপতি স্তর বাই স্তর। এবার দীর্ঘদিন অঞ্চল সভাপতি থাকার পর মন্ডল স্তরে মন্ডল সভাপতির দায়িত্ব আমি নিয়েছিলাম। সেই সময় মন্ডলের একটা, এখন যেমন মন্ডলকে আমরা অনেক ভাগে বিভক্ত করে ছোট ছোট মন্ডল করে কাজের সুবিধার্থে, কার্যকর্তার ম্যাপিং, কার্যকর্তার সমস্ত জায়গায় কাজে লাগানো সেই সুযোগ সেই সময় কিন্তু ছিল না। সেই সময় রায়গঞ্জ ব্লক মানে 14টা অঞ্চল। সেই সময় আমি রায়গঞ্জ ব্লকের ব্লক সভাপতি বা মন্ডল সভাপতি, ব্লক সভাপতি হয়েছিলাম। এই অবস্থায় সেখান থেকে কাজের আমার আস্তে 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 সেখান থেকে পথটা দেখেছিলেন যে আপনি আসবেন। দেখুন, আপনি যে সময় বিজেপিতে যোগ দিলেন আর কি, সেই সময় বিজেপির অস্তিত্ব কার্যত পশ্চিমবঙ্গের বুকে কোথাও কোনো জায়গা ছিল না, আপনারা শুরুটা করলেন। এরপরে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে একটা মোটামুটি 70-77টার মতো আসন জিতলেন আপনারা বিধানসভায়, যদিও সেটা কমছে। লোকসভা নির্বাচনেও আপনারা আশাতীত যেটা সাফল্য বলা যায়, বিশেষ করে উত্তরবঙ্গের মাটি থেকে, সেটাও আপনারা পেলেন। কিন্তু গত লোকসভা ভোটে আপনাদের আসন সংখ্যা পশ্চিমবঙ্গের বুকে কমে গেল। এই যে কমে গেল, এটার পেছনে কি কারণ মনে হয়? বিষয়টা হলো, রাজনীতিতে যখন নিশ্চয়ই আর একটু প্রেক্ষাপট আমার আলোচনা করা দরকার বলে আমি মনে করি। ওই অবস্থায় আমার জেলার নেতৃত্ব সেই সময় আমার খুব আশাবাদী ছিল। আমি 2006 সালে কিন্তু রায়গঞ্জ বিধানসভায় বিধায়ক এমএলএ ভোটে দাঁড়ানোর একটা সুযোগ আমাকে দল করে দিয়েছিল। সে সময় 14টা অঞ্চল নিয়ে রায়গঞ্জ বিধানসভা, সেই বিধানসভায় আমি প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। এবং সেই সময় গোটা উত্তর দিনাজপুর জেলার মধ্যে ভারতীয় জনতা পার্টির যতগুলো প্রার্থী সেই সময় আমরা দাঁড়িয়েছিলাম, তার ভিতর সর্বশ্রেষ্ঠ ভোটের সংখ্যা আমি আমার এই রায়গঞ্জ বিধানসভা থেকে পেয়েছিলাম। পাওয়ার পর তখন থেকে দল আমার প্রতি একটা সহানুভূতি দেখানো। পরবর্তীতে আস্তে আস্তে আমি জেলা নেতৃত্বের মধ্যে ঢুকে যাই। প্রথমে জেলার সম্পাদক, তারপর জেলার সাধারণ সম্পাদক, 2টা টার্মস আমি সাধারণ সম্পাদক ছিলাম। পরবর্তীতে ভাইস প্রেসিডেন্ট প্রায় 5 টার্ম,
আমি ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব সামলিয়েছি। তারপরে বর্তমানে আমি সভাপতি হয়েছি এবং দল যে স্বপ্ন নিয়ে আমাকে ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতির যে আসনে বসিয়েছে, ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তা এবং প্রাক্তন নতুন থেকে শুরু করে প্রাক্তন যতগুলো জেলার সভাপতি রয়েছে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আগামী দিনে দলের যে স্বপ্ন, যে লক্ষ্য আমাকে বেঁধে দিয়েছে, সেই লক্ষ্য পূরণের স্বার্থে আমি আমার সাধ্য মতো আমি কাজ করে যাচ্ছি এবং আমার দৃঢ় বিশ্বাস এর জন্য আগামী দিনে সফলতা নিশ্চয়ই আসবে। আপনি এমন একটা সময় গুরুদায়িত্ব জেলা সভাপতির মতো পদ আপনি দায়িত্ব সামলাচ্ছেন যখন আর হাতে গোনা কয়েকটা মাস পশ্চিমবঙ্গে 2026-এর নির্বাচন। যদি আমি অতীতের কথা বলি, আমাদের জেলার কথা, একটা সময় সেটা খুব বেশি সময়ের আগে নয় যে দলীয় একটা অন্তর্কলহ একটা বড় আকার ধারণ করে গিয়েছিল, সেটাকে আপনারা পরের দিকে সামাল দিয়েছেন। আপনি যে সময় দায়িত্ব নিলেন, সকলকে নিয়ে একসঙ্গে চলার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হচ্ছে? দেখুন, এখন আর দলীয় কুন্দল বলে ভারতীয় জনতা পার্টি কিছু নেই। সমস্ত কার্যকর্তা, সর্বস্তরের কার্যকর্তা, অঞ্চল থেকে শুরু করে বুথ, বুথ থেকে শুরু করে শক্তিকেন্দ্র, শক্তিকেন্দ্র থেকে শুরু করে মণ্ডল, মণ্ডল থেকে শুরু করে জেলা, সর্বস্তরের কার্যকর্তা ঐক্যমতের ভিত্তিতে আমার সঙ্গে একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে, আর তার সুফলও আমরা পাচ্ছি। একদিনের সূচনায় গত 18 তারিখ আমরা ডিএম অফিসে, 14 তারিখ সরি, যেটা ঘেরাও অভিযান ছিল আপনাদের, ডিএম অফিস ঘেরাও অভিযান ছিল, একদিনের সূচনায় সকলের কাছে আহ্বান করেছিলাম এবং বিনা খরচে, বিনা পয়সায়, বিনা গাড়িতে যতটা সফলতা এসেছে, এ খুব ভালো লক্ষণ। আমি মনে করি ভারতীয় জনতা পার্টি যে দিশায় এগোচ্ছে তা আগামী দিনে সাফল্য আসবে। একটা সময় জেলাতে যারা বিজেপি করতো তাদের মাঝখানে আমি বলছি, আপনি আসার পরে বলছি না, একটা সময় তাদের একটা বড় অংশ ক্ষোভে বা অভিমানে বা দুঃখে তারা বসে গিয়েছিলেন, কেউ কেউ আবার অন্য দলে চলে গিয়েছেন। এই যে দল আপনারা ঐক্যের একটা বার্তা দিতে চাইছেন, যে সামগ্রিকভাবে আপনারা অটুট রয়েছেন, সেই কাজটা কতটা চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে? না, সেই কাজটা আমি সভাপতি হওয়ার পর একবার টোটালটা সরল সদাসিধে একবার পরিষ্কার হয়ে গেছে, কোনো বিক্ষোভ নেই। সমস্ত যারা বিগত দিনে যদি কিছু থেকে থাকে তাহলে সেটা মুছে গেছে। এখন সকলে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করছি, সেটা আপনারা দেখছেন, আপনাদের সমস্ত সাংবাদিক বন্ধুরাও দেখছেন। আমি গত ডিএম অফিসে যে ডেপুটেশন দিলাম, 5টা প্রাক্তন সভাপতি আমার সঙ্গে একসঙ্গে আমরা ডেপুটেশন দিচ্ছি। আচ্ছা, এটা দলের পক্ষে খুব প্রয়োজন এবং সেটা আমি পেয়ে গেছি। যে আপনি বললেন যে আপনি যাদের দেখে রাজনীতিতে এসছেন, মানে তাদের প্রতি একটা শ্রদ্ধা, তাদের যে জীবন দর্শন, তাদের যে ব্যক্তিগত জীবনযাত্রা, জীবনযাপন আপনাকে অনুপ্রাণিত করেছিল। আপনি বেশ কয়েকজনের নাম করলেন, কিন্তু এখনো পর্যন্ত উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে নাগরিক সমাজের একটা বড় অংশ তাদের কি সঙ্গে নিতে পারছেন নাকি তারা একটা এখনো পর্যন্ত মুখ ফিরিয়ে রয়েছে? দেখুন, নাগরিক সমাজের একটা বড় অংশ যদি আমাদের সঙ্গে না থাকে তাহলে আমরা দেখছি বারবার করে, বিশেষ করে উত্তর দিনাজপুর জেলায় ভোটের নিরিখে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এগিয়ে আসছে। ভোট স্বচ্ছভাবে হচ্ছে না সেটা আলাদা ব্যাপার, ছাপ্পা ভোট হচ্ছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারলেই কিন্তু ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করছে। তার মানে এটা ধরেই নিতে হবে নাগরিক সমাজ ভারতীয় জনতা পার্টিকে মনে প্রাণে বেছে নিয়েছে, মনে প্রাণে ভালোবাসে, ভারতীয় জনতা পার্টির আদর্শ দর্শনকে তারা মনে প্রাণে ভালোবাসে এবং তার জন্যই নাগরিক সমাজ অনেকে সাহস করে আসতে পারে না বিভিন্ন প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে, কিন্তু নাগরিক সমাজ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে। আর তার কিছু দু একটা প্রমাণ আমি দিচ্ছি। আপনারা জানেন, মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় একটা আবেদন করেছিলেন। কি আবেদন? উত্তরবঙ্গে যে ভয়াবহ বন্যা, সেই বন্যায় প্রত্যেকটা জেলা থেকে জেলা সভাপতির কাছে আবেদন করে আপনারা ত্রাণ তহবিল নিয়ে উত্তরবঙ্গের সেই বন্যা দুর্গত মানুষের কাছে পৌঁছে দিন। 2 দিন সময় দিল, 8 তারিখ আর 9 তারিখ, 7 তারিখ আর 8 তারিখ, 9 তারিখে ত্রাণ পৌঁছে দিতে হবে। এই 2 দিনের মধ্যেই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, আমি নিজে উপস্থিত থেকে ত্রাণ সংগ্রহ অভিযানে নেমে স্বতঃস্ফূর্তভাবে মানুষের সাড়া পেয়েছি। সর্বস্তরের মানুষ সহযোগিতা করে 6 চাকার একটা বড় ট্রাক ভর্তি
একদিনের কালেকশনে একেবারে আমি এখান থেকে পৌঁছে দিয়ে একবারে শিলিগুড়ি পর্যন্ত সেই ত্রাণের সঙ্গে গাড়িতে আমিও গেছিলাম। সেখানে গিয়ে ত্রাণ পৌঁছে দেওয়ার পর আমি মাননীয় আমাদের যে হামলা হয়েছে উত্তর মালদার খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ মহাশয়, তাদেরকে আমি দেখার জন্য হাসপাতালেও গিয়েছিলাম। স্বাভাবিক কারণে মানুষের স্বতঃস্ফূর্ত আশীর্বাদ না থাকলে কিন্তু এটা কিছু সম্ভব নয়। এটাও তো একটা বড় উদাহরণ। ব্যক্তিগত জীবনযাপন মানে ধরুন এখন রাজনৈতিক নেতা বলতে সাধারণ মানুষের কাছে রাজনৈতিক নেতারা প্রায় এখন মানুষ খুব ভালোভাবে তাদের দেখছে না। তার মূল কারণ হচ্ছে তাদের জীবনশৈলী বা জীবনযাত্রা। ধরুন একজন প্রধান হয়ে যাওয়ার পর, গ্রাম্য প্রধান হয়ে যাওয়ার পর তার যে বাড়ি কুড়ে ঘর থেকে 5 তলা হয়ে যাচ্ছে, প্রধান হওয়ার পরে মানে একেবারে সাইকেল বা মোটর সাইকেল বদলে যাচ্ছে দামি গাড়িতে। ফলে মানুষের চোখে রাজনৈতিক নেতাদের অবস্থান খুব সমীহের জায়গায় এই মুহূর্তে নেই। আপনি কি বিশ্বাস করেন যে রাজনৈতিক নেতাদের সাধারণ মানুষের মতো জীবনযাত্রা করা উচিত? অবশ্যই। যে মানুষ আশীর্বাদ দিয়ে আমাকে নেতা করেছে সেই মানুষের আশা আকাঙ্ক্ষা কি সেটা আমাকে আগে প্রথম অবস্থায় মূল্যায়ন করতে হবে। তাদের যা চাইছে তাদেরকে সে সম্মান জানিয়ে আমাকে মানুষের সঙ্গে মিলে মিশে একসঙ্গে কাজ করতে হবে। আর এইভাবে যদি সত্যি কোনো লোক যদি রাতারাতি বড় লোক হয়ে যায়, মানুষের চোখে দৃষ্টি লাগবে, মানুষ তাকে সন্দেহের চোখে দেখবে, যেটা বর্তমান সমাজ ব্যবস্থা আমার পশ্চিমবাংলার দিকে ব্যাপক হচ্ছে। ঠিক, মানে রাজনৈতিক নেতাদের যারা মানে মানুষের সামনে আইকন হিসেবে দাঁড়াচ্ছেন তাদের জীবনযাপনেও একটা পরিবর্তন দরকার বলছেন আপনি? না, পরিবর্তন দরকার না, পরিবর্তন দরকার কথা আমি বলছি না। মানুষের সঙ্গে মানুষ যেটা চাইছে রাজনৈতিক নেতাদের সেটাই করা উচিত। মানুষ কখনোই চাইবে না আমি রাতারাতি বড় লোক 3 তলা 4 তলা 6 তলা করে, মানুষের মনে প্রশ্নে চিহ্ন আসবে। আমি সেটা চাইনি, মানুষ যেটা চাইছে রাজনৈতিক নেতাদের সেটাই করা উচিত। সম্প্রতি যে ঘটে যাওয়া লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে আপনাদের সাংসদ যিনি হয়েছেন কার্তিক পাল, তিনি রায়গঞ্জ থেকেও বিপুল ভোটে তিনি জয়লাভ করলেন। কিন্তু তার কয়েক মাস পরেই যখন বিধানসভার উপনির্বাচন হলো, সেখানে আপনারা আবার সেই পর্যুদস্ত হতে হলো। তা লোকসভা বিধানসভার মধ্যে ফারাকটা কেন হলো? মানুষ কি লোকসভায় একদিকে ভোট দিচ্ছে, বিধানসভায় অন্যজনকে ভোট দিচ্ছে? দেখুন, সেটা ঘটনা নয়। বাই ইলেকশনটা সাধারণত যে গভর্নমেন্ট ক্ষমতা থাকে তার অনুকূলে যায় সেটাই হয়েছে। এটার কোনো ব্যতিক্রমী বিষয় নয়। এটা সব জায়গাতে একই অবস্থা হয়। বাই ইলেকশন এরকমই হয়, এটাই হওয়া স্বাভাবিক। তাছাড়াও রায়গঞ্জের যে নির্বাচনটা হয়েছে, রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন 2023 সালে, এটা নির্বাচন হয়নি। স্বচ্ছভাবে মানুষ ভোট দেওয়ার সুযোগ পায় নাই। অনেক ছাপ্পা হয়েছে, রিগিং হয়েছে, ভয় ভীতি হয়েছে। এমন কিছু হয় নাই যে সেটা করে এরা জিতার জন্য অনুকূলে যা যা করা দরকার সব কিছু করেছে। এই জন্যই শাসক দলের ভয় বেশি, কারণ স্বচ্ছভাবে ভোট যেতে হয় নাই। তাদের ভয়, তারা সবসময় চিন্তা করে যে স্বচ্ছ ভোট হলে কী হবে। আজ আপনারা দেখছেন শাসক দল এই বিষয়ে খুব আতঙ্কিত। স্বচ্ছ ভোটার তালিকা, স্বচ্ছ ভোটার, স্বচ্ছ ভোট দেওয়া, মৃত ভোটারের ছাপ্পা দেওয়া, এক ভোটারের 2-3 জায়গায় ভোট, এই বিষয়গুলো তো রয়েছে। এইগুলোর থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত মানুষও অনেক দ্বিধাগ্রস্ত অবস্থায় আছে যে আমি যে ভোট দিতে যাব, আপনার ভোটার লিস্টে মুজিবরকে মারার লোক এখানে আছে, 22 বছর ধরে এখানে বসবাস করছে, সে এখানে সংসার করলো, তার ছেলে হলো, মেয়ে হলো, তারপর যখন তার বিরুদ্ধে কমপ্লেন করা হলো, রাতারাতি শাসক দলের সহযোগিতায় তাকে ওপার পাঠিয়ে দেওয়া হলো, তারপর তার ফাঁসি হলো। এই যে ভোটার তালিকায় তাদের নাম, এই ভোটার তালিকা দিয়ে ভোট মানুষ দিলে মানুষ কি আশা করতে পারে? এই অবস্থা আমাদের পশ্চিমবাংলায় চলছে এবং আছে। এটা অস্বীকার করা আপনারাও পারবেন না, আমরাও পারবো। কয়েক মাস পরেই রাজ্যের বিধানসভা নির্বাচন। যদি বলা হয় যে এই মুহূর্তে প্রধানমন্ত্রী থেকে শুরু করে আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং একাধিক গুরুত্বপূর্ণ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের ভোটের আগে, সম্ভবত ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তিনি এই টিমের মধ্যে রয়েছেন, ভূপেন্দ্র যাদব রয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা মানে কেন্দ্রীয় নেতৃত্বের আনাগোনা বাড়ছে। আমি বলছি যে প্রতিটা বুথে আপনাদের মাঝখানে একটা কর্মসূচি ছিল যে বুথে প্রত্যেকটা বুথকে শক্তিশালী করবার জন্য। আমি যদি বলি উত্তর দিনাজপুর জেলায় এই মুহূর্তে প্রতিটি বুথে আপনারা কর্মী দেওয়ার মতো জায়গায় রয়েছেন। দেখুন, উত্তর দিনাজপুর জেলায় বিগত দিনে 1988টা বুথ, সাবেক বুথ 1988টা বুথ। সেই বুথের মধ্যে কিছু সংখ্যালঘু এলাকার বুথ বাদ দিয়ে সমস্ত বুথে ভারতীয় জনতা পার্টির শক্তিশালী বুথ কমিটি আমরা গঠন করতে পেরেছি। এবং শুধু বুথ কমিটি গঠন করা নয়, সেই বুথ কমিটিকে আপনাদের ভেরিফিকেশন করার জন্য যা যা করবার দরকার আমরা করেছি। এক কথায় সমস্ত বুথেই আমরা এবার লড়াইয়ের জায়গায় পৌঁছে গেছি। একেবারে উত্তর দিনাজপুরের যে 9টি আসন রয়েছে
টোটাল বিধানসভার ক্ষেত্রে। সেক্ষেত্রে মানে 2026 সালের, কারণ দেখুন এই মুহূর্তে আপনি পুরসভা বলুন, আপনি জেলা পরিষদ বলুন, লোকসভা বাদ দিয়ে বাকি বেশিরভাগ জায়গায় কিন্তু বিধায়কের পদ বলুন সবটাই তৃণমূলের দখলে। ফলে এমন কি ম্যাজিক ঘটাতে পারবেন যে 26-এ জেলার বুকে বিজেপি তার মানে বিজয় দেখুন, রথে আমার এগিয়ে যেতে উত্তর পারবে? দিনাজপুর জেলার প্রশাসনিক বিধানসভা হলো 9টা, আর আমার সাংগঠনিক বিধানসভা 8টা। হ্যাঁ। অর্থাৎ চোপড়া দার্জিলিংয়ের সঙ্গে যুক্ত হয়ে এটা বালুরঘাট। ইটাহার বালুরঘাটের লোকসভায় যুক্ত হয়ে, কিন্তু প্রশাসনিকভাবে আমরাই দেখছি, আচ্ছা। সাংগঠনিকভাবে আমরাই দেখছি। স্বাভাবিক কারণে 8টা বিধানসভা নিয়ে আমার রায়গঞ্জ বর্তমানে জেলা সভাপতি হিসাবে এই তদারকি করছি আমি। তো সেই ক্ষেত্রে আমার বাস্তব অভিজ্ঞতার কথা বলছি। গত পঞ্চায়েত নির্বাচনে আমার মেয়ে জেলা পরিষদের প্রার্থী ছিল, মিথিলা কবিরাজ, হয়তো আপনি জানতে পারেন। এবং সেখানে ন্যূনতম 10,000 ভোটে আমার মেয়ে বিজয়ী হয়েছিল। গণনার পর আমার মেয়েকে সার্টিফিকেট দেওয়া হয়নি, এবং সেখানে প্রশাসনের সর্বস্তরের উচ্চস্তরের মাথা সহযোগিতা করে, শাসক দলকে সহযোগিতা করে সার্টিফিকেটটা অন্য কাউকে দেওয়া হলো। এটা আপনারা দেখেছেন। এর প্রতিবাদ করার জন্য মামলা হয়েছিল, মামলা হয়ে আমাকে প্রায় 2 মাস ঘর ছাড়া হয়ে থাকতে হয়ে, পরে কলকাতা হাইকোর্ট থেকে জামিন নিয়ে বেল নিয়ে তারপরে এখানে এসে আমরা বাড়িতে ঢুকেছিলাম। তো এই অবস্থার মধ্যে ভোট হচ্ছে, আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে ভোট হবে স্বচ্ছভাবে, এবং সেই স্বচ্ছ ভোট হওয়ার ফলে শুধু স্বচ্ছ ভোট না, স্বচ্ছ ভোটার লিস্ট হবে, স্বচ্ছ ভোটার হবে, স্বচ্ছ ভোটার লিস্ট দিয়ে ভোট যদি হয়, আমার দৃঢ় বিশ্বাস উত্তর দিনাজপুর জেলায় 8টার মধ্যে 6টা জায়গায় আমরা জিতবই, আর 2টা জায়গায় যে ফাইট হবে সেটাও অঘটন ঘটে যেতে পারে। একেবারে রাজ্যের শাসক দলের একটা অভিযোগ আপনাদের দলের বিরুদ্ধে, যে বিজেপি হচ্ছে একেবারে অবাঙালিদের পার্টি, ফলে তারা যে কালচারে বিশ্বাস করে সেটা বাংলার মানুষ কোনোদিন মেনে নেবে না। রাজ্য মুখপাত্র পরিষ্কার জানাচ্ছেন যে এর আগে যে সিট হয়েছিল এবার 250+ তৃণমূল থাকবে। দেখুন, শাসক দল বিভিন্নভাবে বিভ্রান্ত এবং মিথ্যা কথা বলছে। আমার ভারতীয় জনতা পার্টির সৃষ্টিকর্তা কে? শ্যামাপ্রসাদ, একজন খোদ বাঙালি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় জনতা পার্টিকে সৃষ্টি করেছে, এবং তার আদর্শ, তার দর্শন নিয়ে ভারতীয় জনতা পার্টির লক্ষ লক্ষ কার্যকর্তা পশ্চিমবাংলায় আমরা কাজ করে যাচ্ছি। কোনো বাঙালির কে অসম্মান করা নয়, সমস্ত বাঙালির আবেগ অনুভূতি সম্মান দিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করে যাচ্ছে, এবং এই বাঙালির এই ভারতীয় জনতা পার্টিকে বাংলায় প্রতিষ্ঠিত করবে। একেবারে আপনাদের বিরুদ্ধে আরও একটা গুরুতর অভিযোগ রাজ্যের শাসক দল তো বর্তমানে করছেন, পাশাপাশি অন্যান্য বিরোধী দল, যে ভোট আসলে পরে আপনারা একটা সুকৌশলে ধর্মীয় মেরুকরণের প্রচার চালান, যাতে ভোটটা সুকৌশলে মানে ভাগ করে আপনারা তার ফায়দা তুলতে পারেন। ভারতীয় জনতা পার্টি বলে সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা বিকাশ, সবকা বিকাশ। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি সবার সাথে আছে, সবার বিকাশ চায়, সবার মঙ্গল চায়, সবার উন্নতি চায়, সবার উন্নয়ন চায়। এখানে ধর্মীয় মেনুকরণের বিষয় নয়। শাসক দলের এমন কিছু কাজের মধ্যে ধর্মের মেনুকরণ হতে বাধ্য হয়ে যায়। কেন হয়ে যায়? আমি গত কালের ঘটনা বলছি। ভাটলের কথা, আমাদের উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লক, ভাটল এখন হেমতাবাদ ব্লকের মধ্যে, সেখানে একটা কালী পুজো হয়, দীর্ঘদিন যাবৎ কালী পুজো হয়। কাল রাতের অন্ধকারে পুলিশ লেলিয়ে দিয়ে সেই কালীকে সরিয়ে দেওয়া হয়েছে, মন্দিরটাকে ভেঙে দেওয়া হয়। স্বাভাবিক কারণে সেখানকার মানুষ যদি বিজেপি না হয় তার ভিতরে আঘাত আসবে। সে তো বুঝতে পারছে যে শাসক দলের ভূমিকা কি। এই শাসক দল পশ্চিমবাংলায় সনাতন ধর্মের মানুষের উপরে কি অত্যাচার, কি নিপীড়ন করছে সেটা মানুষ দেখছে। স্বাভাবিক কারণে সাধারণ মানুষ, এগুলো হচ্ছে ভারতীয় জনতা পার্টি, এইসব ব্যাপারে কিছু বলার নেই। কারণ আমরা সবার বিকাশ চাই, সবার মঙ্গল চাই, সবকা বিকাশ, সবকা সাথ। এবং সাম্প্রদায়িক সম্প্রীতি পশ্চিমবঙ্গের একটা ঐতিহ্য, দীর্ঘদিন ধরে তো এই লালিত হয়ে আসছে। কিন্তু আপনাদের যে রাজ্যের বিরোধী দলনেতা এই মুহূর্তে, তিনি বিভিন্ন জায়গায় এই যে এসআইআর পুজোর পর থেকে হয়তো শুরু হয়ে যাবে এসআইআর করার, সেখানে বারংবার যেটা অভিযোগ করা হচ্ছে যে একেবারে বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা এই নিয়ে প্রচারের ঝড় উঠে গেল। দেখুন, এটা ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক এজেন্ডা। রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী এরা অবৈধ নাগরিক। কেন এই অবৈধ নাগরিককে রেখে ভারতের নিরাপত্তা বিঘ্নিত ঘটাবো?
কারণ এই রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী এরা পশ্চিমবাংলার মাধ্যমে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে ভারতবর্ষের নিরাপত্তা বিঘ্নিত ঘটাচ্ছে। ভারতবর্ষের নিরাপত্তার স্বার্থে ভারতীয় জনতা পার্টির এজেন্ডা আপনার রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীকে চিহ্নিত করতে হবে, তাদের গ্রেপ্তার করতে হবে, তাদের পুশব্যাক করতে হবে। এটা ঘোষিত নীতি, এর ভিতরে নতুন করে আর বলার কিছু নেই। কিন্তু সীমান্তে অনুপ্রবেশ হচ্ছে কি করে নিমাইবাবু? দায়িত্ব তো বিএসএফ রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে, তারপরেও কিভাবে অনুপ্রবেশ? দেখুন, সীমান্তে অনুপ্রবেশ হয়ে সীমান্তে আটকানোর জন্য যে ব্যবস্থা কেন্দ্র সরকার করে পশ্চিমবাংলার সরকার বহু সীমান্তের বিভিন্ন জায়গায় ভূমি অধিগ্রহণ করে সেখানে যে সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে রাস্তা তৈরি করে সেখানে সেনাবাহিনীর যাতায়াতের পথ সুগম করে দিয়ে আপনার অনুপ্রবেশকারীকে আটকানোর জন্য যা প্রয়োজন সেটা পশ্চিমবঙ্গ সরকার করে নাই, এবং তার কারণে সীমান্তে অনেক জায়গায় এখনো পর্যন্ত বিপদমুক্ত নয় বা সেই সব ব্যবস্থা এখনো করা সম্ভব হয় নাই। বারবার করে কেন্দ্র সরকার পক্ষ থেকে বলা হচ্ছে আপনারা জমি অধিগ্রহণ না করলে এই কাজ কেন্দ্র সরকার করতে পারে না, কারণ জমি অধিগ্রহণ করার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের। একেবারে। একটু জেলার বিষয়ে আসি। জেলাতে ভোটের আগে নির্বাচনী ইস্তাহার আপনারা প্রকাশ করেন, বিভিন্ন রাজনৈতিক দল করে। এই মুহূর্তে আপনার কি মনে হয় যে আমাদের এই উত্তর দিনাজপুর জেলায়, যেখানে ধরুন কৃষিভিত্তিক শিল্প তৈরি হতে পারত, সেই জায়গায় নেই, প্রচুর পরিযায়ী শ্রমিক তারা বাইরে চলে যায় কাজের জন্য, ফসলের যে ন্যায্য মূল্য সেটাও সরকার থেকে নির্ধারিত করা হয়েছে, কিন্তু এক শ্রেণীর মানুষের কারণে, দালাল বলুন ফরে বলুন, তাদের কারণে ন্যায্য দাম পাচ্ছে না। যোগাযোগ ব্যবস্থা এখনো পর্যন্ত, দিল্লির ট্রেন একটা, আমাদের সাধারণ মানুষের আরও দাবি রয়েছে। আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী এখানে যখন নির্বাচনী প্রচারে আসেন বলেছিলেন সাংসদ জিতলে রায়গঞ্জে এইমসের সম্ভাবনা রয়েছে। আপনার কি মনে হয় যে উত্তর দিনাজপুর জেলাতে আরও কী কী ডেভেলপমেন্ট হওয়া বাকি? দেখুন, উত্তর দিনাজপুর জেলা আর্থিক, সামাজিক, শিক্ষা, সংস্কৃতি সমস্ত দিক দিয়ে পিছিয়ে পড়েছে। উত্তরবঙ্গের উন্নয়নের স্বার্থে বরাদ্দ যেটা হওয়া উচিত সেটা তো হয় না, যেটুকু বরাদ্দ হয় সেটাকে স্বজনপোষণ, দুর্নীতি, কাটমানির মাধ্যমে নষ্ট হয়ে যায়। স্বাভাবিক কারণে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য যে প্ল্যান নেওয়া উচিত সেটা শাসক দল নিতে সম্পূর্ণভাবে ব্যর্থ। রাস্তাঘাট বলুন, পানীয় জল বলুন, শিল্প কলকারখানা বলুন, খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে উত্তর দিনাজপুরের একটি মাত্র শিল্প ছিল ওয়েস্ট দিনাজপুর স্পিনিং মিল। সেখানে হাজার লোকের কর্মসংস্থান ছিল, আমি সেখানকার কর্মচারী ছিলাম। আমি দেখেছি কি সম্ভাবনাময় সুন্দর পরিবেশ ছিল সেই ওই স্পিনিং মিলে, এবং স্পিনিং মিলের যে যন্ত্রপাতি ছিল অত্যাধুনিক যন্ত্রপাতি, যে যন্ত্রপাতির মাধ্যমে সুতা উৎপাদন করা হতো সেই সুতার গুণগত মান যথেষ্ট ভালো, এবং সেই সুতোর চাহিদাও ছিল ব্যাপক। গঙ্গানপুর লোকাল তাঁত শিল্প থেকে শুরু করে এই সুতা বিভিন্ন জায়গায় আশপাশে এমনকি বাংলাদেশ পর্যন্তও যেত। সেই শিল্পটি সরকারি উদাসনায় ধ্বংস হয়ে গেল। সেখানে রাজনৈতিক ট্রেড ইউনিয়ন, একসময় সিপিএম ছিল, সিপিএমের লেজুর ভিত্তিক ট্রেড ইউনিয়ন, তারা ধ্বংস করে বিভিন্নভাবে আন্দোলন করে ন্যায্য অধিকার শ্রমিকদের আদায় করতে পারেনি, কিন্তু শিল্প ধ্বংস হয়ে গেছে। পরবর্তী তৃণমূল এসে তো মানে যাতা অবস্থা, সেখানে আইন শৃঙ্খলা বলে কিছু নাই, যা তা অবস্থা, প্রতিদিন একটা পরিবেশ এমন বিঘ্নিত করছে, স্পিনিং মিলটা বন্ধ হয়ে গেল। এই শিল্পটা যদি থাকতো তাহলে এখানে মানে 1000 কর্মচারী তো তখন ছিল, আরও অনেক বেশি কর্মসংস্থানের ব্যবস্থা করবার জন্য প্রচুর জমি পিছনে নেওয়া ছিল, যেটা অনুসারী শিল্প করে আগামী দিনে এই জেলার কর্মসংস্থান, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেটা ধ্বংস হয়ে গেছে। তারপরে কৃষি নির্ভরশীল দেশ আমার উত্তর দিনাজপুর জেলা। পাট চাষ থেকে শুরু করে ধান চাষ, গম থেকে শুরু করে ভুট্টা, এই যে এত কৃষিজাত দ্রব্য, যে দ্রব্য উৎপাদনের মাধ্যমে কৃষকরা স্বয়ংসম্পন্ন হয়ে নিজেদের সংসার চালানোর মতন ব্যবস্থা করার জন্য তারা লড়াই চালিয়ে যাচ্ছে, কিন্তু সেখানে সরকারি সহযোগিতা নেই। কারণ এখানে যা ভুট্টা চাষ হয়, খাদ্য প্রক্রিয়াকরণ সংস্থার মাধ্যমে ভুট্টা নিয়ে যদি আমরা কাঁচামাল থেকে বিভিন্ন খাদ্যদ্রব্য, মাছের খাদ্য থেকে শুরু করে শিশুদের খাদ্য, মানুষের খাদ্য, এগুলো তৈরি করে একটা বিশাল সুযোগ আছে, কিন্তু সেই সুযোগটা নষ্ট হয়ে গেছে। এখানে তার বিনিময়ে কৃষকরা বঞ্চিত হচ্ছে, কৃষকদের ক্ষতি হচ্ছে, কৃষকরা সর্বনাশের শিকার হচ্ছে। তারপরে প্রাকৃতিক দুর্যোগ হলে সেইভাবে এদের ঠিকভাবে করে না। কৃষকের ফসলের বিমা কারো করা হলো, কারো করা হয় নাই, ফসলের ক্ষতিপূরণ ঠিকভাবে পায় না, এই নানান রকম অবস্থা হয়। তারপর রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল তো আপনারা জানেন, রায়গঞ্জ শহরের মানুষ আমরা কি নাবিশ্বাস উঠে গেছে।
এখানে কোনো প্রশাসন নেই, প্রশাসক দিয়ে যাকে পাঠানো, এখন শুনছি যে প্রশাসককে বদল করা হবে। এখানে ভোট হয়নি, ছাপ্পা ভোটে দিয়ে প্রশাসক, সেই প্রশাসক নিজেদের খাওয়া খাওয়ি কুন্দল, এ ওর বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করছে, ও ওর বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করছে, উন্নয়ন নেই। আমি একদিন আমার এক কার্যকর্তা, এক কর্মী, এক বোন অসুস্থ অবস্থায় ছিল 4 নম্বর ওয়ার্ডে, আমি গিয়ে ভয়ঙ্কর পরিস্থিতি, 4 নম্বর ওয়ার্ডের যা অবস্থা রায়গঞ্জ শহরের মিউনিসিপ্যালিটিতে, মানে যাওয়ার মতন অবস্থা নেই। সে রোগীকে নিয়ে আমরা যে চিকিৎসা পরিষেবা দিব, রাস্তাঘাটে বেহাল অবস্থা, জল এক হাঁটু জমে আছে, এই অবস্থা চলছে। জল নিষ্কাশনের ব্যবস্থা নেই, সমস্ত পুকুরগুলোর সব শাসক দলের দালালরা ভরাট করলো, কাটমানি খাওয়া হচ্ছে সেখান থেকে, সমস্ত চোখের সামনে পুকুরগুলো, বড় বড় পুকুর, 200 বৎসর 250 বৎসরের পুকুর আপনার বিদ্রোহী মোড়ের ওখানে ভরাট হয়ে গেল। আমি নিজে সেখানে গেছিলাম দেখতে কি অন্যায় অত্যাচার হচ্ছে রায়গঞ্জবাসীর সঙ্গে, আর তার দায়ী হলো শাসক দল। একেবারেই। এই যে পরিস্থিতি, দেখুন উত্তরবঙ্গ তো আপনাদের ঢেলে ভোট দিয়েছে, উত্তরবঙ্গ আপনাদের ঢেলে ভোট দিয়েছে, এতজন সাংসদ উপহার দিয়েছে আপনাদের, রায়গঞ্জেরও সাংসদ বিজেপির। তারপরেও কি কোথাও মনে হয় যে কেন্দ্রে তো এখন আপনাদেরই সরকার রয়েছে, বিজেপির সরকার, যে উত্তরবঙ্গের বরাবর একটা তকমা ছুটে আছে বঞ্চনার, উত্তরবঙ্গে একটা উত্তরবঙ্গে এইমস স্থাপন করা গেল না এতদিনে? দেখুন, এইমসের প্রশ্ন যখন আসবে, এইমসের জন্য সবচাইতে আন্দোলন করেছে ভারতীয় জনতা পার্টি। আমার বিগত দিনের সরকার যখন ছিল, আমার বিগত দিনের পার্টির প্রেসিডেন্ট ছিল সুপ্ররায় চৌধুরী। এইমসের জন্য আমরা 140 কিলোমিটার আমি নিজে হেঁটেছিলাম আমার সভাপতির সঙ্গে, কালিয়াগঞ্জ থেকে করে সুদূর ইসলামপুর পর্যন্ত হেঁটে গেছিলাম আমি নিজে, আমার সভাপতির সঙ্গে একটা বড় টিম আমরা হেঁটে গেছিলাম। যদিও আপনাদের সাংসদ পার্লামেন্টে দাঁড়িয়ে দাবি তুলেছেন, কার্তিক চন্দ্র পাল দাবি করেছিলাম আমরা এইমসের জন্য আমরা এখানে অনশন করছিলাম, তারপরও এইমস হয়নি। এইমস না হওয়ার মূলত কারণ কংগ্রেস, সিপিএম, তৃণমূল সবাই দায়ী। কারণ সবাই সেই দিন ভূমি সংস্কার যদি করতো তাহলে এইমসটা সেদিনই হতো, এইমসটা আমার কল্যাণীতে যেত না। উত্তরবঙ্গের মানুষকে বঞ্চনা করা হয়েছে, এইমসকে এখানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাংসদ মাননীয় কার্তিক চন্দ্র পাল মহাশয় বারবার সংসদে এই বিষয়টা তুলছেন যে উত্তরবঙ্গের মানুষের স্বাস্থ্যের পরিষেবার কারণে একটা এইমস এখানে স্থাপন করা হোক, বা এইমস না হলে এইমসের ধাঁচে কিছু করা হোক, যাতে উত্তরবঙ্গের মানুষ স্বাস্থ্য পরিষেবার উন্নতি হয়, তারা স্বাস্থ্য পরিষেবা পেতে পারে। এই বিষয়ে, মানে এই বিষয় নিয়েই তো আগামী দিনে আপনাদের আবার বিধানসভা ভোটে যেতে হবে। সেই বিধানসভা ভোটে যখন আপনারা যাবেন বাড়ি বাড়ি ক্যাম্পেনিংয়ে, কি কি ইস্যু আপনাদের মনে হয় যে ইস্যুগুলো কাজ করতে পারে আপনাদের? দেখুন, প্রথম অবস্থায় একটা বড় ইস্যু হবে পরিযায়ী শ্রমিক। এখানে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই, হাজার হাজার শ্রমিক সব পেটের দায়ে পশ্চিমবাংলায় ছেড়ে অন্য জায়গায় যায় কর্মসংস্থানে যাচ্ছে। আমরা দেখছি দূরদর্শন এবং পত্রপত্রিকার মধ্যে বহু শ্রমিক সেখানে মারাও যাচ্ছে, বিভিন্নভাবে মারা যাচ্ছে। একদম। এই যে পরিযায়ী শ্রমিকরা, তাদের কর্মসংস্থান যদি হলো তাদের যেতে হতো না, এটা একটা বিষয়, একটা বড় বিষয় রয়েছে। অসংগঠিত শ্রমিকের ক্ষেত্রে আপনারা জানেন, এর মধ্যে আবার বলছে যে নতুন করে টোটোদের রেনিউ করতে হবে, তাদের টাকা দিতে হবে। এই যে উপার্জনের একটা কাটমানির রাস্তা করছে, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে টোটো ভাই চালক ভাইদের বলতে চাই, কেউ টাকা দেবেন না আপনারা, কারণ আপনাদের পরিকাঠামোর ব্যবস্থা করেন, আর এইভাবে তারা টাকা আদায় করার চেষ্টা করছে। আজকে বেকার যুবকদের কর্মসংস্থান করতে পারে না। আর যারা টোটো চালায়, সত্যি খুব খারাপ লাগে। অনেক গ্র্যাজুয়েশন ছেলে, মাধ্যমিক পাশের ছেলে, বিএ পাশের ছেলে পেটের যন্ত্রণা সহ্য না করতে পারে রিক্সা টোটো চালাতে তারা বাধ্য হচ্ছে। কেন তাদের কর্মসংস্থান করা যায়নি? বিভিন্নভাবে বেসরকারি শিল্প, সরকারি শিল্প, বিভিন্নভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত, কিন্তু সেটা করা যায় নাই। স্বাভাবিক কারণে এলাকার মানুষের ক্ষোভ, এই বিষয়গুলো আমরা বলবো। কৃষকের ফসলের ন্যায্য মূল্য পায় না, প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হয়ে গেলে তার ক্ষতিপূরণ পায় না, আপনার স্বাস্থ্য বিনা, আমাদের স্বাস্থ্য সাথী যে কার্ড দিয়ে মানুষ যা সেখানে পরিষেবা পায় না, কেন্দ্র সরকার যে আয়ুষ্মান ভারতের ব্যবস্থা করেছে তা কার্যকরী হয় নাই। আজকে গরিব মানুষরা চিকিৎসার অভাবে বহু মানুষ মারা যাচ্ছে। যদি আমার আয়ুষ্মান ভারত হতো, ভারতের কার্ড হতো, তাহলে এই মানুষগুলো 5 লক্ষ টাকার চিকিৎসার সুযোগ পেত, সেই সুযোগ থেকে বঞ্চিত করে আমার তৃণমূলের সরকার। এই বিষয়গুলো আমাদের থাকবে। আচ্ছা, শেষ প্রশ্ন, সময় আমাদের একদম শেষ নিমাই বাবু, সেটা হচ্ছে যে আমাদের জেলাতে এই মুহূর্তে প্রধান প্রতিপক্ষ কাদের মনে করছেন, কোন দলকে মনে করছেন? দেখুন, এই জেলাতে না, গোটা পশ্চিমবাংলায় তৃণমূল ভার্সাস কংগ্রেস, কংগ্রেসের তৃণমূল ভার্সাস বিজেপি, বিজেপির প্রতিপক্ষ তৃণমূল, তৃণমূলের প্রতিপক্ষ, এছাড়া বিকল্প কেউ কিছু ভাবছে না এই মুহূর্তে।
এই মুহূর্তে পশ্চিমবাংলার মানুষ তৃণমূল ভার্সাস বিজেপি, এবং বিজেপিকেই সামনে আনার জন্য মানুষ বদ্ধপরিকর। আপনি শুরুতেই বলেছিলেন যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা, যে বাংলা থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আপনাদের আদর্শ ছড়িয়ে দিয়েছিল, সেখানে এখনো পর্যন্ত আপনারা সেই অর্থে ক্ষমতার দখল নিতে পারেননি। লোকসভা ভোটে ফলাফল আগের তুলনায় অনেকটাই 6টা আসনের মতো কমে গিয়েছে। 2026 সালে রাজ্যে কি মিরাকেল ঘটতে পারে? ভারতীয় জনতা পার্টি যে লক্ষ্যে এগোচ্ছে 2026 সালে তৃণমূল বিসর্জন হবে, ভারতীয় জনতা পার্টির সরকার হবে, এ শুধু সময়ের অপেক্ষা। মানুষ প্রস্তুত হয়ে আছে। এসআইআর হবে, ভোটের তালিকা, শুদ্ধ ভোটার তালিকা আসবে, স্বচ্ছ ভোটাররা ভোট দিতে পারবে এবং মিরাক্কেল ঘটবে এবং বিজেপির সরকার হবে। বিসর্জন তৃণমূলের হয়ে গেছে, সেটা তৃণমূলও জানে, সাধারণ মানুষও জানে, শুধু সময়ের অপেক্ষা। অসংখ্য ধন্যবাদ নিমাইবাবু আমাদের সঙ্গে থাকবার জন্য। আমরা এতক্ষণ কথা বললাম উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি নিমাই কবিরাজের সঙ্গে। বিস্তারিত আলোচনা, তার ব্যক্তিগত জীবনের থেকে শুরু করে রাজনৈতিক বিভিন্ন প্রসঙ্গ আমরা আলোচনা করলাম। অনেক অজানা তথ্য হয়তো আপনাদের সামনে আমরা আজকে তুলে ধরতে পারলাম। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আরসিটিভি সংবাদের বিশেষ অনুষ্ঠান। নমস্কার, আমার তরফ থেকে আরসিটিভির সমস্ত দর্শক যারা রয়েছেন তাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। থ্যাংক ইউ।